বাবা, বিয়ের কি দরকার? আমি তো আছি আপনার সেবা করার জন্য। আপনি যা চাইবে তাই দিব। বৌমা, যদি তুমি সত্যিই আমাকে খুশি রাখতে পারো তবে আমার এই অগাধ সম্পত্তি সব তোমার নামে লিখে দেব। সত্যি আমি যা চাইবো তাই দিবা। চিন্তা করিস না বেটা, নাতাশা আমার নিজের মেয়ের মতো। তুই নিশ্চিন্তে যা, আমি ওর খেয়াল রাখবো। মুম্বাইয়ের উপকণ্ঠে অবস্থিত বিজয় ভিলা যেন কোনো রূপকথার প্রাসাদ। এর বিশাল লোহার গেট, সুন্দর বাগান আর মার্বেল পাথরের মেঝে আভিজাত্যের সাক্ষ্য দেয়। কিন্তু এই বিশাল অট্টালিকায় বাস করেন মাত্র ৩ জন মানুষ: বিজয়রাজ, তার একমাত্র সন্তান বিকাশ এবং বিকাশের স্ত্রী নাতাশা। সেদিন সকাল থেকেই বাড়ির আকাশে যেন কালো মেঘ জমেছিল। বিকাশের ওমানে যাওয়ার সময় হয়ে এসেছে। ভালো বেতনে একটি বহুজাতিক কোম্পানিতে তার চাকরি হয়েছে। বিকাশ যখন তার সুটকেস গুছিয়ে নিচে নেমে এলো, দেখল বাবা বিজয়রাজ বারান্দায় ইজি চেয়ারে বসে শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছেন। বিকাশ পাশে গিয়ে বসল। বাবা, আমি চললাম, নিজের শরীরের খেয়াল রাখবেন। বিজয়রাজ দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই চলে গেলে এই বিশাল বাড়িতে আমি একা হয়ে যাব রে বেটা। বিকাশ তার সুন্দরী স্ত্রী নাতাশার হাত ধরে বাবার সামনে নিয়ে এলো। নাতাশার গায়ের রং দুধে আলতা, ডাগর চোখ আর চেহারায় এক মায়াবী স্নিগ্ধতা। বিকাশ বলল, বাবা, নাতাশা খুব নরম মনের মেয়ে। ও কখনো বড় বড় শহরে একা থাকেনি। আমি চলে গেলে ওর সব দায়িত্ব আপনার। ও যেন কোনো কিছুর অভাব বোধ না করে। বিজয়রাজ নাতাশার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। তার মুখ আনন্দে ঝলমল করে উঠল। তিনি হাসি মুখে বললেন, চিন্তা করিস না বেটা, নাতাশা আমার নিজের মেয়ের মতো। তুই নিশ্চিন্তে যা, আমি ওর খেয়াল রাখব। বিকাশ নাতাশাকে জড়িয়ে ধরে বিদায় নিল। গাড়ি যখন গেট দিয়ে বেরিয়ে গেল, নাতাশা আঁচল দিয়ে চোখ মুছল। কিন্তু সেই কান্নার পেছনে কি কোনো গোপন ষড়যন্ত্র লুকিয়েছিল? বিকাশ চলে যাওয়ার পর প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল। নাতাশা আদর্শ পুত্রবধূর মতো বাড়ির সব কাজ সামলাচ্ছিল। কিন্তু বিজয়রাজের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। তিনি প্রায়ই নাতাশার কাজের সময় সেখানে উপস্থিত হতেন। একদিন বিকেলে নাতাশা যখন ড্রয়িং রুমে বিজয়রাজের জন্য চা নিয়ে এলো, তখন বিজয়রাজ তাকে বসতে ইশারা করলেন। বৌমা, এখানে একটু বসো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। নাতাশা বিনয়ের সাথে সোফায় বসল। বিজয়রাজ বলতে শুরু করলেন, বিকাশ যাওয়ার পর থেকে এই বাড়িটা আমার কাছে গোরস্থানের মতো লাগছে। সারাদিন কারো সাথে কথা বলার নেই। আমার একাকিত্ব আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমার মনে হয় আমার আবার বিয়ে করা উচিত। একজন সঙ্গী থাকলে হয়তো এই শেষ কটা দিন শান্তিতে থাকতে পারব। নাতাশার কানে কথাগুলো বিষের মতো লাগল। সে মনে মনে হিসাব কষতে শুরু করল। বিজয়রাজের বয়স ৭০ ছুঁই ছুঁই। তার ব্যাংকে কোটি কোটি টাকা, শহরে কয়েকটা ফ্ল্যাট আর এই বিশাল বাড়ি। যদি এই বৃদ্ধ আবার বিয়ে করেন, তবে সেই নতুন স্ত্রী হবে সম্পত্তির প্রধান উত্তরাধিকারী। নাতাশা আর বিকাশের কপালে হয়তো কিছুই জুটবে না। সে অত্যন্ত কোমল স্বরে বলল, বাবা, আপনি এসব কি বলছেন? আমি তো আছি আপনার সেবা করার জন্য। আপনি যা চাইবেন আমি তাই করব। আপনার একাকিত্ব দূর করার দায়িত্ব আমার। এই বয়সে বিয়ে করলে লোকে হাসাহাসি করবে। আপনি শুধু আমাকে বলবেন আপনার কি চাই। বিজয়রাজের ঠোঁটির কোণে এক কুটিল হাসি ফুটে উঠল। তিনি নাতাশার কাঁধে হাত রেখে বললেন, সত্যিই তো? তুমি আমার সব কথা শুনবে? আমাকে খুশি রাখতে পারবে? নাতাশা মৃদু হেসে মাথা নাড়ল। সে জানত না সে নিজের অজান্তেই এক মরণ ফাঁদে পা দিচ্ছে। এরপর শুরু হলো এক অদ্ভুত লোকচুরি। নাতাশা বিজয়রাজকে খুশি রাখতে মরিয়া হয়ে উঠল। সে প্রতিদিন নতুন নতুন সাজে তার সামনে আসত। ঘর মোছার সময় বা কাপড় ধোয়ার সময় সে ইচ্ছে করেই ওড়না আলগা করে রাখত। বিজয়রাজ শিকারী চোখের মতো নাতাশার প্রতিটি চলন বলন পর্যবেক্ষণ করতেন। তিনি প্রায়ই বলতেন, বৌমা, ওড়নাটা তুলে নাও, কাজ করতে সুবিধে হবে। এই কথাগুলোর আড়ালে যে লালসা না অন্য কিছু ছিল তা বোঝা কঠিন ছিল। এক রাতে নাতাশা তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ সে দরজায় পায়ের শব্দ শুনতে পেল। দেখল বিজয়রাজ ধীর পায়ে ভেতরে আসছেন। নাতাশা ঘাবড়ে গিয়ে বলল, বাবা, আপনি এই রাতে? কিছু লাগবে আপনার? বিজয়রাজ এগিয়ে আসতে আসতে হঠাৎ পা পিছলে পড়ে যাওয়ার ভান করলেন। তিনি সোজা নাতাশার ওপর গিয়ে পড়লেন এবং দুজনেই বিছানায় ছিটকে পড়লেন। নাতাশার হৃৎপিণ্ড তখন দ্রুত স্পন্দিত হচ্ছিল। বিজয়রাজ অত্যন্ত নিচু স্বরে বললেন, মাফ করো বৌমা, আমার পা পিছলে গিয়েছিল। নাতাশা নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে বাবা, আপনি নিজের ঘরে যান, আমি ব্যথার ঔষধ নিয়ে আসছি। বিজয়রাজ চলে যাওয়ার পর নাতাশা আয়নায় নিজের প্রতিফলন দেখে হাসল। সে ভাবল, বৃদ্ধ তার হাতের মুঠোয় চলে আসছে। সম্পত্তির লোভে সে নিজের মর্যাদা বিসর্জন দিতেও রাজি। সন্ধ্যায় নাতাশা নিয়মিত বিকাশের সাথে ভিডিও কলে কথা বলত। ক্যামেরার সামনে সে হয়ে উঠত পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী।
সে বিকাশকে চুমু দিত, নতুন পোশাক পরে দেখাতো এবং ভালোবাসার কথা বলতো। কিন্তু এই পুরো সময়টা বিজয়রাজ জানালার আড়াল থেকে দেখতেন। তার চোখে তখন আগুনের স্ফুলিঙ্গ। তিনি হয়তো ভাবছিলেন, এই মেয়েটি কত বড় অভিনেত্রী যে সকালে শ্বশুরকে প্রলুব্ধ করে, সেই রাতে স্বামীকে ভালোবাসার নাটক করে। পরের দিন বিজয়রাজ বাড়িতে এক মধ্যবয়স্কা মহিলাকে নিয়ে এলেন। নাতাশা অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবা, ইনি কে? বিজয়রাজ উত্তর দিলেন, বৌমা, ইনি ম্যারেজ মিডিয়ার লোক। আমি ওনাকে বলেছি আমার জন্য সুন্দরী পাত্রী খুঁজতে। যেহেতু তুমি বললে আমাকে খুশি রাখবে, তাই ভাবলেম একজন স্থায়ী সঙ্গী পাওয়াই ভালো। নাতাশা রাগে ফেটে পড়ল। সে বুঝতে পারল শুধু সেবা দিয়ে কাজ হবে না, তাকে আরও এক ধাপ এগোতে হবে। সে সেদিন রাতে এক গ্লাস গরম দুধ নিয়ে বিজয়রাজের ঘরে গেল। বিজয়রাজ তখন বিছানায় শুয়ে কিছু পুরনো ছবি দেখছিলেন। নাতাশা আসতেই তিনি সেগুলো বালিশের নিচে লুকিয়ে ফেললেন। নাতাশা তার পাশে বসে মাথায় মালিশ করতে শুরু করল। সে অত্যন্ত কোমলভাবে বলল, বাবা, বিয়ের কি দরকার? আমি তো আপনার পাশেই আছি। আপনার মনকে শান্ত করা, আপনাকে খুশি রাখা, সবই আমি করব। যতক্ষণ আমি আছি আপনার দ্বিতীয় বিয়ের দরকার নেই। কথাটি বলে সে বিজয়রাজের বুকে মাথা রাখল। বিজয়রাজ ফিসফিস করে বললেন, বৌমা, যদি তুমি সত্যিই আমাকে খুশি রাখতে পারো, তবে এই অগাধ সম্পত্তি সব তোমার নামে লিখে দেব। কিছুদিন পর এক সকালে বিজয়রাজ ঘুম থেকে উঠে দেখল বাড়িতে কান্নার রোল। নাতাশা নিজের চুল এলোমেলো করে মেঝেতে বসে কাঁদছে। বিজয়রাজ ঘরে ঢুকতেই নাতাশা চিৎকার করে উঠল, আপনি আমার সর্বনাশ করেছেন। আমি শেষ হয়ে গেছি। এই মুখ আমি সমাজকে কিভাবে দেখাব? বিজয়রাজ অবাক হওয়ার ভান করে বললেন, কি হয়েছে বৌমা, তুমি কাঁদছ কেন? নাতাশা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার দুদিন ধরে বমি হচ্ছে। আমি সন্তান সম্ভবা, আর এর জন্য দায়ী আপনি। আপনি কাল রাতে আমার ঘরে এসে যা করেছেন তা কোনো বাবা তার বৌমার সাথে করে না। বিজয়রাজ মাথায় হাত দিয়ে বসে পড়লেন। বৌমা, তুমি কি বলছ? আমি তো কিছুই জানি না। নাতাশা গর্জে উঠল, নাটক করবেন না। আপনার সম্পত্তি হাতছাড়া হওয়ার ভয়ে আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু এখন আমার পেটে আপনার পাপ। আপনি যদি আমাকে আপনার সমস্ত সম্পত্তির পাওয়ার অব অ্যাটর্নি না লিখে দেন, তবে আমি পুলিশে যাব এবং বিকাশকে সব বলে দেব। বিজয়রাজ কাঁপতে কাঁপতে বললেন, ঠিক আছে বৌমা, শান্ত হও, আমি সব লিখে দেব, শুধু কাউকে কিছু বলো না। পরের দিন সকালে বিকাশ হুট করে ওমান থেকে ফিরে এলো। নাতাশা তাকে আগেই ফোন করে কান্নাকাটি করে সব জানিয়েছিল এবং কিছু এডিট করা ভিডিও পাঠিয়েছিল। বিকাশ বাড়িতে ঢুকেই বিজয়রাজের কলার ধরল, আপনি আমার বাবা নন, আপনি একটা জানোয়ার। আমার স্ত্রীর ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলেছেন আপনি। বিকাশ চিৎকার করে উঠল। বিজয়রাজ শান্তভাবে বললেন, বেটা, মারার আগে একবার সত্যিটা দেখে নে। বিজয়রাজ ঘর থেকে একটি সুন্দর ফুলের তোড়া নিয়ে এলেন। তিনি বললেন, বিকাশ, এই তোড়াটি আমি নাতাশার ঘরে উপহার হিসাবে দিয়েছিলাম, কিন্তু এর ভেতরে ছিল একটি অত্যন্ত শক্তিশালী স্পাই ক্যামেরা। বিজয়রাজ ল্যাপটপ চালু করলেন। ভিডিওতে যা দেখা গেল তা দেখে বিকাশের পৃথিবী ওলটপালট হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে নাতাশা প্রতিদিন রাতে এক অচেনা যুবকের সাথে তার ঘরে ঘনিষ্ঠ হচ্ছে। এমনকি সে যখন বিজয়রাজের বিরুদ্ধে অভিযোগ তুলছিল, ঠিক তার আগের রাতেও সেই যুবকটি সেখানে ছিল। নাতাশা এবং ওই যুবক মিলে পরিকল্পনা করছিল কিভাবে বিজয়রাজকে ব্ল্যাকমেল করে সম্পত্তি হাতানো। বিজয়রাজ আরও বললেন, আর ওর গর্ভাবস্থার কথা। আমি যে মহিলাকে বিয়ের জন্য এনেছিলাম তিনি আসলে একজন প্রখ্যাত গাইনোকোলজিস্ট। তিনি কৌশলে নাতাশার রিপোর্ট চেক করেছেন এবং প্রমাণ পেয়েছেন যে নাতাশা মোটেও গর্ভবতী নয়। পুরো ব্যাপারটাই ছিল আমাকে ফাঁসানোর জন্য একটি সাজানো নাটক। বিকাশ স্তব্ধ হয়ে নাতাশার দিকে তাকালো। নাতাশার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে পালানোর চেষ্টা করল, কিন্তু বিকাশ তাকে ধরে ফেলল। তুই এত নিচে নামতে পারলি নাতাশা, শুধুমাত্র টাকার জন্য? বিকাশ ঘৃণা ভরে নাতাশার মুখে থুতু দিল। আমি তোকে তালাক দিচ্ছি। আজ এই মুহূর্ত থেকে তুই আমার কেউ নোস। বিজয়রাজ নাতাশাকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমাকে নিজের মেয়ের মর্যাদা দিয়েছিলাম, আর তুমি সেটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছ। আমার বাড়িতে তোমার আর এক মুহূর্তেও জায়গা নেই। তোমার ওই প্রেমিকের কাছে চলে যাও যে শুধু তোমার টাকা চায়। বিকাশ তার বাবার পায়ে পড়ে ক্ষমা চাইল। নাতাশা এক বস্ত্রে সেই বিশাল প্রাসাদ থেকে বেরিয়ে গেল। তার পেছনে পড়ে রইল শুধু তার ভাঙাত স্বপ্ন আর সীমাহীন ঘৃণা। বিজয় প্যালেসে আবার শান্তি ফিরে এলো, কিন্তু সেই শান্তি ছিল অনেক বড় ত্যাগের বিনিময়ে পাওয়া। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাও গল্পটি আপনাদের কেমন লেগেছে। আগামী গল্পে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, ন্যায়ের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।